এই নীরেন, বেশ কড়া করে চা বানা দেখি। আজ মাঠে অনেক খাটাখাটনি গেছে, মানে গা গোতর একেবারে ব্যথায় বিষ হয়ে আছে। এই বয়সে এত খাটাখাটনি করলে কি করে হবে বুড়ো? শরীর কি আর এত খাটাখাটনি নিতে পারে? তার মধ্যে তোমার দুটো ছেলে, তারা এখন তো ভালোই উপার্জন করে। তোমার শুধু শুধু জমিতে খাটাখাটনিটা মানায় না। রতনের কথা শোন, আমি অত কারো টাকা খাই না বুঝলি। যতদিন শরীর আছে ততদিন কারোর কথা শুনবো নিকো। ও বুড়ো, দুদিন পরে যে মরে ভূত হবে, তাও দেখি তোমার গতরের জোর কমেনি। কোথা থেকে পাও গো এত জোর? বলো না বুড়ো, বলো। হ্যাঁ বুড়ো, তার মধ্যে তোমার মুখে অনেকদিন ভূতের গল্প শুনিনি। এখন ভালো গল্প বলো দেখি। তবে রে বেটা, আমাকে নিয়ে মজা করিস এমন দেব না তোদের, টের পাবিনি। আহা, তোরা এত মজা করছিস কেন এই বুড়োকে নিয়ে? চুপ কর, চুপ কর তোরা। এই নাও বুড়ো চা, চা। হ্যাঁ, আর শুরু করো একটা ভূতের গল্প। কতদিন হলো তোমার মুখে ভূতের গল্প শুনি না। চায়ের দোকানে সবাই মিলে বুড়োকে একটি ভূতের গল্প বলতে বলল। যেহেতু বুড়োর বয়স অনেক বেশি, তাই অনেক ভৌতিক অলৌকিক ঘটনার সাথে তার সম্মুখীন হয়েছিল। বুড়ো তার সাথে ঘটে যাওয়া ভূতের গল্প বলা শুরু করলো। চারিদিক অন্ধকার, দোকানের সামনে ঝোপঝাড়, আর ঝোপঝাড় জঙ্গলের মাঝখান থেকেই শিয়ালের ডাক শোনা যাচ্ছে। পরিবেশটা যেন এক ভৌতিক পরিবেশ হয়ে উঠেছে। তার মধ্যে বুড়ো ভূতের গল্প বলা শুরু করে দেয়। শোন তাহলে, আজ থেকে প্রায় 40 বছর আগেকার ঘটনা। আমার বয়স তখন আনুমানিক 30 বছর। চা সিগারেট ছিল যেন আমার এক মারাত্মক নেশা। আমি মামা বাড়ি গিয়েছিলাম। আমার মাসির ছেলেও সেখানে গিয়েছিল। সে আমার সম্পর্কে ভাই হবে। আমার মামা বাড়ি একটি মাটির দোতলা বাড়ি। সেই মাটির বাড়ির একটি ঘরে আমি আর আমার ভাই বসেছিলাম। উফ, আজকে কি ঠান্ডা পড়েছে দেখছিস? বাপরে বাপ, গা হাত পা যেন সব শীতে একেবারে কন কন করছে। একটা বিড়ি খাবো, তাও আবার লুকিয়ে খেতে হচ্ছে। মামা যদি ধোয়া ধরে ফেলে, তাহলে আজ বাইরেই শুতে হবে। আরে ধুর, মামা এখন ঘুমে বেহুশ। চল চল, তাড়াতাড়ি করে ধরিয়ে দে তো একটা। এই নে, আমারটা নে, তবে একটু আস্তে টানিস। শব্দ বেশি হলে তাহলে কিন্তু আমরা ধরা খাবো। এই শীতে একটা বিড়ির মজা আলাদাই রে দীপু। ঠিক বলেছিস, কিন্তু একটু ভয়ও করছে। আরে ধুর, ভয় দেখাস না। এখন আমি আরাম করে বিড়ি খাচ্ছি, আমাকে খেতে দে তো বিড়িটা। কিরে দাদা, তুই কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ, কে যেন হাসছে মনে হচ্ছে। কিন্তু এত রাতে বাঁশবাগান থেকে আওয়াজটা আসছে। এত রাতে সেখানে কে আসতে পারে বল দেখি। কিরে দাদা, আবার কিছু গুনগুন করে মনে হয় কথা বলছে। কারা ওরা? কারা এত রাতে এখানে কি করছে? হ্যাঁ, আরে চুপ কর, ভালোভাবে শুনতে দে দেখি। আমার মনে হয় বাড়ির পেছনে কিছু চোর এসে তারা ওই রকম করছে। তারা হয়তো জানে মামা আজ গোলায় ধান উঠিয়েছে। মনে হয় তারা ধান চুরি করতে এসেছে রে। কি বলছিস রে? সত্যি চোর? আমার সাথে আয় তো দেখি। এখন মামা মামিকে ডাকার দরকার নেই বুঝলি। চল আমরা গিয়েই দেখি। চোর ধরার জন্য দীপু এবং বুড়ো হ্যারিকেন হাতে নিয়ে বাইরে আসে। কিন্তু বাইরে এসে তারা বুঝতে পারে হাসি এবং ফিসফিসানির আওয়াজটা যেন তাদের আরো কাছে চলে আসে। দীপু, আস্তে,
হ্যারিকেনটা সাবধানে ধর, বাড়ির পিছনে চল। দাদা, আমার ভয় করছে। চোরেরা এত নিচু স্বরে কথা কেন বলবে? আর ওই ওই কান্নাটা, ওটা ওটা কিসের গো? চুপ কর, চুপ কর, হ্যারিকেনটা ওই দিকে ধর দেখি। দীপু হ্যারিকেনটা বাঁশবাগানের সামনে ধরতেই বাঁশবাগানের গায়ে আলো গিয়ে পড়ে, আর সেখানে দেখা যায় একটি জিনিস। সেটি কোনো মানুষ নয়, সেটি একটি সাদা কাপড়, যেটি বাঁশ গাছের সঙ্গে ঝুলে আছে। আর সেই বাঁশ গাছের নিচেই দেখা গেল প্রায় অনেকগুলি অবয়ব, যারা ভয়ঙ্কর কণ্ঠে কথা বলছে তাদের নিজেদের মধ্যে। কিন্তু তাদের কারোরই মুখ স্পষ্ট নয়, শুধু দাঁতগুলো দেখা যাচ্ছে, আর চোখটা যেন মনে হচ্ছে আগুন জ্বলছে। তাদের মধ্যে থেকে আসছে সেই হাসির আওয়াজ। আরে দূর বুড়ো, থামলে কেন? ওরা কারা ছিল? বলো না, বলো না। হ্যাঁ বুড়ো, ওই অবয়বগুলো কি ছিল? ওরা কি করছিল? হ্যাঁ বুড়ো, এইরকম গল্প বলতে বলতে আটকে গেলে কি করে আর ভালো লাগে বলো তো? তুমি শুরু করো, শুরু করো। দেখ বাবু, ওই সব জিনিসগুলো মানুষ ছিল না, এটা নিশ্চিত। আর ভূতও ঠিক না, ভূতের মতন ছিল না। দেখে মনে হচ্ছিল মানুষ ও ভূতের মাঝামাঝি মৃত অতৃপ্ত অশান্ত প্রাণ, যারা বহু বছর আগে একসাথে মরেছিল। একসাথে মরেছিল মানে কি গো বুড়ো? ওরা ছিল গোল হয়ে। এখন যেমন আমরা আড্ডা দিচ্ছি, আমাদের দেখতে যেরকম লাগছে ঠিক সেই রকম তারাও মনে হয় আড্ডা দিচ্ছিল, কিন্তু ওদের কোনো মুখ ছিল না। তারপর কি হলো বুড়ো? তারপর কি হলো? মানুষ মরে গেলে শরীর পচে যায়, কিন্তু মৃত্যুর পরেও কোনো দেহ যদি শান্তি না পায়, তাহলে আত্মা শুধু ভেসে বেড়ায় না, যন্ত্রণা নিয়ে ছুটে বেড়ায় ওরা, ঠিক সেই রকম। তারপর তোমরা কি করলে গো বুড়ো? পালাতে যাব তখনই একজন আমাদের দিকে তাকালো। তারপর তারপর কি হলো বুড়ো? ভূতগুলো কি তোমাদের ছেড়ে দিল? দাঁড়া দাঁড়া, পরের গল্পটা বলছি। সেদিন দীপু যদি আমার হাতটা না ধরতো, তাহলে আজ দোকানে বসে তোদের গল্প শোনাতে পারতাম না। দাদা, দাদা, দৌড়বি দৌড়বি নাকি চিৎকার করব? বল। চুপ কর, চুপ কর, একদম নড়বি না, এদের সামনে পড়লেই বিপদ। বুড়োর কথা শুনে দীপু চুপচাপ। তারা দুজনেই বুঝেছিল বেশি নড়াচড়া করলেই আরো ভয়ঙ্কর কিছু হতে পারে তাদের সাথে। ঠিক সেই সময় একটি ছায়ামূর্তি তাদের দিকে তাকালো, আর তখনই ঘটলো সবচেয়ে ভয়ানক ঘটনা। অবয়বটির মুখটি যেন হা হয়ে গেল। সে চিৎকার করতে চাইছে কিন্তু করতে পারছে না। আর তখনই তাদের দিকে ছুটে এলো একটি পচা দুর্গন্ধ। দাদা, দাদা, গন্ধটা খুবই পচা, বাজে। আমার তো দম বন্ধ হয়ে আসছে দাদা। সহ্য কর, একটু সহ্য কর, ওদের চোখে চোখ রাখবি না একদম। পুরো বাঁশবাগান যেন এক ভয়ানক রাতে পরিণত হয়েছে। দেবু, একদম আস্তে পা রাখবি যাতে কোনো শব্দ না হয়। আমরা ধীরে ধীরে পেছনের দিকে হাঁটব। বুড়ো আর দীপু আস্তে আস্তে পা ফেলতে শুরু করে। তারা কিছু দূর এগিয়ে গিয়েই বুড়োর পা একটি শুকনো গাছের ডালের উপর পড়ে, আর সেই শুকনো ডালটি ভেঙে যায়, আর সেটা থেকে একটি আওয়াজ বের হয়। দাদা, এই বাবার, এবার 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 কি হবে? ওরা ওরা তো বুঝে গেল, ওরা তো আমাদের দিকেই আসছে। দীপু, দৌড়া, বাড়ির দিকে দৌড়া, পিছনে ফিরে দেখবি না, চল।
তারা দুইজন বাড়ির দিকে জোরে দৌড়তে থাকে আর চিৎকার করতে করতে সেই অবয়বগুলি তাদের পিছনে দৌড়তে থাকে। তারা বাড়ির গেটের সামনে চলে আসে। দীপু গেটের ভিতরে থাকে, কিন্তু গেটের বাইরে বুড়ো দাঁড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ সেই ভূতের দল সেখানে চলে আসে। সেখান থেকে একটি ভূত বুড়োর হাত টানবে, তখনই দীপু বুড়োর আরেকটি হাত ধরে টেনে ঘরের ভিতর টেনে নেয় আর দরজা বন্ধ করে দেয়। কি কি করছো দাদা, কি করছো? বাইরে এসে দাঁড়িয়ে পড়লে হঠাৎ, এখনই তো কিছু হয়ে যেত। আমি 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 কিছুই বুঝতে পারলাম না। মনে হলো তারা এক অদৃশ্য শক্তি দিয়ে আমাকে টানছে। দাদা দাদা তারা তারা দরজা ভেঙে ঢুকে পড়বে না তো? না, তারা তারা ভেতরে আসতে পারবে না। ঘরের ভেতরে ঠাকুর আছে, তারা ভেতরে আসতে পারবে না। কিছুক্ষণ পরে তাদের সব আওয়াজ থেমে গেল, আর কেউ নেই বাইরে। কোনো শব্দ শোনা যাচ্ছে না। বাইরে এমন নীরবতা নেমে এলো যে সেখানে কিছুই ছিল না। বুড়ো, তাদের কি এখন আর দেখা যায় না? ভোরে মামা দরজা খোলার পরে দেখি সেই বাঁশবাগানে আর সেই রকম কিছুই নেই। আর দীপু সেই দিন থেকে 3 দিন ধরে জ্বরে বিছানায় পড়েছিল। পূর্ণিমার রাতে সেই বাঁশবাগান থেকে এখনো মাঝে মাঝে ভেসে আসে সেই সব আওয়াজ। কিন্তু সেই দিনের পর থেকে আমি আর ওই বাঁশবাগানের দিকে কোনোদিনই রাতে যাইনি। শুধু একটা কথা তোরা মনে রাখিস, যারা একসাথে মারা যায় তারা কখনো একা থাকে না। তারা আমাদের মতোই আড্ডা দেয়, যেমন তুই আমি এখন বসে আড্ডা দিচ্ছি।